আচ্ছা। সীমা চুপ করে আছে। একটা কথা অরাকে জানাবে বলে সেই কবে থেকেই তার মনটা ছটফট করছে। আজ যখন অবশেষে সেই সুযোগ পেয়েছে তখন কথাটা শুরু কি করে করবে বুঝতে পারছে না। এক পর্যায়ে ভাবনা চিন্তায় বিসর্জন দিয়ে সীমা বলল, শোন না, তোকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমি না, কথাটা বলতে গিয়েও থেমে গেল সীমা। অরা বলল, তুই কি? সীমা ইতস্তত করে বলল, আমি না ওই সিঙ্গাপুরিকে বিয়ে করতে রাজি হয়েছি। অরা চমকে উঠল। তার ঠোঁটে চওড়া একটা হাসি ফুটে উঠল, হাসিতে ঝলমল করছে সে। অরা ব্যাপক আগ্রহ নিয়ে বলল, মানে তুই সত্যি বিয়ে করবি? সীমা লজ্জিত ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অরা কৌতূহলী গলায় বলল, কখন হলো এইসব? বেশি দিন আগে না, তুই আর ভাইয়া কয়েকদিন আগে বেড়াতে গেলি না, তখন। অরা মেকি অভিমান নিয়ে বলল, এত বড় ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানলাম না? আরে বাবা, আমি তো সেদিনই ফোন করে বলতাম, তুই ছিলি নেটওয়ার্কের বাইরে, বলবো কি করে। আচ্ছা বাদ দে, শুরু থেকে বল কিভাবে কি হলো। ওই সিঙ্গাপুরি। অরা বাধা দিয়ে বলল। কথাটা সিঙ্গাপুরিয়ান হবে সীমা। সীমা জোর গলায় বলল, আমি সিঙ্গাপুরিই ডাকবো। কেন? বেচারার নাম নেই? সীমা হালকা লজ্জা পেয়ে বলল, এনায়েত, তবে আমি বাবা সিঙ্গাপুরেই ডাকছি। গত সপ্তাহে বাড়িতে যাই, ওই ছেলেও নাকি তখন ওখানে। মা বলল যা গিয়ে দেখা করে আয়। আমি প্রথমে না না করলেও পরে মায়ের জোরাজুরিতে বাধ্য হয়ে দেখা করতে যাই। ছেলেটার ছবি দেখেছিলাম আগে, দেখতে ভালো হলেও আমার কেন জানি মনে হয়েছিল চেহারায় একটা বেয়াদব বেয়াদব ভাব। তার উপরে আবার বিদেশ ফেরত ছেলে, নির্ঘাত ভাব বেশি হবে। ও মা, দেখা করতে গিয়ে দেখি ছেলে অসম্ভব বিনয়ী, আর সামনাসামনি দেখতে ছবির থেকেও বেশি হ্যান্ডসাম। অরা মজার ছলে বলল, ছেলের বর্ণনা দিতে গিয়েই এত লজ্জা পাচ্ছিস? বিয়ের পর না জানি কি হয়। আরে ধুর, শোন তো, কথা বলতে গিয়ে দেখলাম ওর আর আমার মধ্যে অনেক কিছু কমন আছে। এই যেমন আমার সমুদ্র ভালো লাগে, ওরও তাই। আমি হরর সিনেমা দেখতে গেলে হাসতেই থাকি, ওরও নাকি তাই করে। ওই এক দেখায় এমন কতগুলি মিল যে খুঁজে বের করেছি, তুই গুনে গুনে শেষ করতে পারবি না। বাড়ি ফেরার পর মার রিপোর্ট জানতে চাইলো, আমি চুপ করে রইলাম। রাতে খেয়ে দিয়ে যখন ঘুমাতে যাব তখন শুনি মাকে ওই ছেলের মা ফোন করেছে। ওই ছেলে নাকি বাসায় গিয়ে বলেছে বিয়ে করলে আমাকেই করবে, আর কাউকে নয়। অরা মুগ্ধ গলায় বলল, ভাবা যায় যে এই ছেলেকে বিয়ে করবি না বলে 4 বছর ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগই রাখলি না, সেই ছেলেই কিনা এমন কথা বলছে। আসলেই আশ্চর্যের ব্যাপার। অরা আনন্দে ঝলমল করে বলল, আমি খুব খুশি হয়েছি সীমা, দেখবি তোর সিঙ্গাপুরি তোকে অনেক ভালো রাখবে। সীমা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আগামী মাসে ওরা 14 গোষ্ঠী নিয়ে অফিসিয়ালি আমাকে দেখতে আসবে, সেদিনই পাঞ্চিনি হবে। তুই যাবি তো? এটা আবার জিজ্ঞেস করার কি আছে রে? অবশ্যই যাব। অরা হঠাৎ কি যেন মনে করে বলল, সীমা শোন, তোকেও একটা কথা বলা হয়নি। কি? আমরা যখন বেড়াতে গেলাম না, তখন উনি বলে দিয়েছে 1 বছর পর কোনো ডিভোর্স হবে না। সীমা হাসজ্জ্বল গলায় বলল, আমি জানতাম তুই কিডন্যাপ হবার পর ভাইয়ার চোখে তোর জন্য অনেক ভালোবাসা দেখেছি, আর এখন তোর চোখে দেখছি। তাদের কথার মাঝে ঘরে হঠাৎ আগমন ঘটলো কথার। মেয়েটা ছুটতে ছুটতে এসে বসলো অরার পাশে, তার হাতে একটা পুতুল। কথা পুতুলটা অরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ওরা দেখো, আমি বারবির চুল বাঁধার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বাঁধছি না। অরা হাসি মুখে বলল, আচ্ছা দাও, আমি বেঁধে দিচ্ছি। আমার মতন করে বাঁধবে কিন্তু। সীমা মুগ্ধ চোখে দেখতে লাগলো দুজনের খুনসুটি। কথা খুব সহজেই আপন করে নিয়েছে অরাকে, ছোট ছোট কাজেও তার উপর নির্ভরশীল হয়ে গেছে। সীমা হঠাৎ অন্যমনস্ক গলায় বলল, তোর উপর অনেক বড় একটা দায়িত্ব এসে পড়লো, ঠিকমতো খেয়াল রাখতে পারবি তো কথার? অরা দৃঢ় ভঙ্গিতেই বলল, অবশ্যই পারবো, তুই তো জানিসই আমি কথাকে কতটা ভালোবাসি। কথা উৎফুল্ল গলায় বলে উঠল, আমিও তোমাকে ভালোবাসি ওরা। লবণের মতো? হ্যাঁ, লবণের মতন। রাতে ঘুমাতে যাওয়ার সময় কাল রাতের ঘটনা মনে করে লজ্জায় পড়ল অরা। কিভাবে কাল রাতে আশাদের বুকে ঢলে পড়েছিল, ভাবতেই লজ্জায় রক্তিম হয়ে যাচ্ছে তার গাল দুটো। আজও দুজনাই পাশাপাশি শুয়েছে, মাঝে মাত্র কয়েক সেন্টিমিটারের দূরত্ব। তবে আশাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই এই সামান্য দূরত্বটাও ঘুচিয়ে দেবে সে। হঠাৎ আশাদ অরার হাতের উপরে নিজের হাত রাখলো, এমন আকস্মিক স্পর্শে কেঁপে উঠল অরা। আশাদ অরার চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে ডাকলো। ওরা অরা অস্পষ্ট গলায় বলল, হুম? এই বিটা নিয়ে তুমি খুশি তো? অরা চমকে উঠে বলল, হঠাৎ এমন প্রশ্ন? হঠাৎ না,
বিকেল থেকে এই প্রশ্নটা মাথায় ঘুরছে, কেমন হুট করে হয়ে গেল আমাদের বিয়েটা। আমরা কেউ তো প্রিপেয়ার ছিলাম না বিয়েটার জন্য। যদিও আমি একটু একটু করে অভ্যস্ত হয়ে গেছি। এখন তো তোমাকে ছাড়া আমার জীবনটা কল্পনা করতে পারি না। কিন্তু তুমি আমি কি? আশাদ চোখে মুখে একরাশ জিজ্ঞাসা নিয়ে বলল, তুমি কি পেরেছো নিজেকে মানিয়ে নিতে? আপনার কি মনে হয়? সেটাই তো বুঝতে পারছি না। ওরা হাসি মুখে বলল। আশাদ বাঁকা হাসি হেসে বলল, তাহলে একটা সিক্রেট শুনুন, আমি নিজেকে আপনার সাথে আপনারও আগে মানিয়ে নিয়েছি। এই কথাটা তোমার জার অফ সিক্রেটসে লিখে রাখতে। ওরা আটকে উঠে বলল। আপনি খুলেছেন? আশাদ স্বাভাবিক গলায় বলল, না খুলে আর উপায় কি? তুমিই তো বলেছিলে তোমার কাছ থেকে সিক্রেট শুনতে ইচ্ছে হলেই যেন ওটা খুলে দেখি। লজ্জায় মাটির নিচে লুকিয়ে পড়তে ইচ্ছে করছে অরার। ইস, কেন যে মনের কথাটা এমন নিঃসংকোচে লিখতে রাখতে গেল। প্রায় অনেকটা সময় আশাদ চুপ করে থেকে বলল, ওরা হুম? আশাদ ঘোরলাগা কণ্ঠে বলল। আই লাভ ইউ টু। কাক ডাকা ভোরে ঘুম ভেঙে গেল আশাদের। আশ্চর্যের ব্যাপার, শুটিং না থাকলে তো কখনো এত সকালে তার ঘুম ভাঙে না। কত বছর পর যে আজ অ্যালার্মের শব্দ না শুনে ঘুম থেকে উঠছে সে নিজেও জানে না। হঠাৎ তার চোখ দুটো গিয়ে পড়ল অরার উপর। গুটিসুটি মেরে তার বুকে মুখ গুজে আছে মেয়েটা, শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে। ঘুমের ঘরে কখন যে আশাদের গায়ের উপর একটা পা তুলে দিয়েছে কে জানে। অরার চুলগুলো এলোমেলোভাবে মুখের উপর পড়ে আছে। আশাদ আলতো স্পর্শে চুলগুলো সরিয়ে দিল। এবার পরিষ্কার দেখা যাচ্ছে তার মুখটা। অরাকে দেখেই মনের অজান্তে একটা হাসি ফুটে উঠল আশাদের ঠোঁটে। বিচিত্র এক স্নিগ্ধতায় ভরা এই মুখটা যতবারই সে দেখে ততবারই যেন হারিয়ে যায় কোথাও। অরার আরেকটু কাছে এলো আশাদ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। এই সুযোগ তো অরা জেগে থাকলে পাওয়া যায় না, যদিও জাগ্রত অবস্থায় তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে কোনো বাধা নেই। অরা তো তার স্ত্রী। তবে মেয়েটা শুধু শুধু লজ্জা পাবে ভেবে এমন ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে থাকে না আশাদ। ঘুমের ঘোরে অরা ঢিলে ঢালা জামাটা কিছুটা সরে গেছে। চোখের সামনে উন্মুক্ত হলো মেয়েটার কাঁধ। খুব অদ্ভুতভাবে তার কাঁধের উপরে কুচকুচে কালো দুটো তিল। একটার থেকে আরেকটার দূরত্ব মাত্র কয়েক সেন্টিমিটারে। তিল দুটো ঠিক পাশাপাশি নয়, কোনাকুনিভাবে অবস্থান করছে। আশাদের ঘোর লাগা চোখ দুটো আটকে গেল তাদের দিকে। মানুষের কাঁধ এত সুন্দর হতে পারে? তিল দুটো যেন ক্রমেই আশাদকে টেনে নিচ্ছে নিজের দিকে। তার শীতল ঠোঁট দুটো স্পর্শ করলো অরার উন্মুক্ত কাঁধ। ঘুমের ঘোরে এমন আকস্মিক স্পর্শ পেয়ে রীতিমতো কেঁপে উঠল অরা। সেদিকে কোনো খেয়াল নেই আশাদের, অনবরত সে ঠোঁটের স্পর্শ দিয়ে যাচ্ছে অরার কাঁধে। একটা পর্যায়ে অরার ঘুম ভেঙেছে বুঝে সরে এলো আশাদ। অরার ঘুম এখনো পুরোপুরি ভাঙেনি। ঘুমের ঘোরে আশাদের স্পর্শ টের পেল, সেসব কিছুই আপাতত মনে রইল না। অরা ঘুম ঝরানো কণ্ঠে বলল। কয়টা বাজে? আশাদ নিজেকে সামলে নিয়ে একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল। 6:30। আপনি এত সকালে ঘুম থেকে উঠেছেন কেন? ঘুম ভেঙে গেছে, কি করব? অরা আদুরে গলায় বলল। আমি আর একটু ঘুমাই। অরার এমন বাচ্চাদের মতো আবেদন শুনে আশাদ হেসে উঠল, ফিসফিস করে বলল। ঘুমাও। অরা আবারও আগের মতন গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। উঠে পড়ল আশাদ। একবার ঘুম ভেঙে গেলে সহজে আর ঘুম আসে না তার। নিজেকে ফিট রাখার জন্য সব তারকাই কম বেশি জিমে যায়, আশাদও তার ব্যতিক্রম নয়। তবে অন্যান্যদের মতো সকাল সকাল জিমে যায় না সে। তার জিমের সময় সন্ধ্যায় কিংবা রাতে। সকাল সকাল উঠে কি করবে ভেবে পাচ্ছে না। হঠাৎ কি যেন মনে করে নিজের করা লাইব্রেরির ঘরের দিকে পা বাড়ালো সে। যদি এই ঘরের উপর তার থেকে এখন অরার অধিকারই বেশি। নিয়মিত বইগুলো গুছিয়ে রাখে মেয়েটা। শুধু তাই নয়, প্রত্যেকটা বইয়ের প্রথম পাতায় গোটা গোটা অক্ষরে নিজের নামটা লিখে রেখেছে। নিঃসংকোচে আশাদের বইগুলো নিজের করে নিয়েছে সে। কবে যে আশাদকেও ঠিক এভাবে নিজের করে নিবে। প্রথম সেলফটাতে একটা বই চোখে পড়ল আশাদের, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র। এতদিন পর নিজের লাইব্রেরিতে পা রেখেছে আশাদ, তবু স্পষ্ট বলে দিতে পারে কোন বইটা সে পড়েছে আর কোনটা পড়েনি। এই বইটা সে কিনে রেখেছিল ঠিকই, কিন্তু শেষমেশ আর পড়া হয়নি। বইটা হাতে নিয়ে সোফায় বসলো আশাদ। দীর্ঘদিন তার মাঝে ভর করেছিল রিডিং ব্লক। ডিভোর্সের পর প্রচণ্ড ট্রমাটাইজড হয়ে পড়েছিল সে। মনটাকে শান্ত রাখার জন্য যতবারই বই পড়ার চেষ্টা করেছে প্রতিবারই ব্যর্থ হয়েছে। মন তাকে টেনে অন্যদিকে নিয়ে গেছে। আশাদ ভেবেছিল আজও হয়তো সে পড়তে পারবে না। তবে সে অবাক হয়ে লক্ষ্য করলো 32 পৃষ্ঠা পড়ে ফেলেছে। তার মানে কি রিডিং গুলো তাহলে কেটে গেছে? হঠাৎ পেছন থেকে দুটো নরম হাত এসে আশাদের চোখ দুটোকে বন্ধ করে দিল। আশাদ বেশ বুঝতে পারছে হাত দুটো কার। ওরা আশাদের কানের কাছে ফিসফিস করে বলল। গুড মর্নিং। আশাদ মুচকি হেসে বলল। উঠতে পারছো? ওরা আশাদের চোখের সামনে থেকে হাত দুটো সরাতে সরাতে বলল। হুম। আশাদ ঘাড় ঘুরিয়ে ওরার দিকে তাকিয়ে বলল। গুড মর্নিং। ওরা মিষ্টি একটা হাসি হেসে বলল। আপনাকে বই পড়তে দেখে ভালো লাগছে। অল থ্যাঙ্কস টু ইউ। ওরা কৌতূহল নিয়ে বলল। কেন?
আরশাদ সোজাসাপটা উত্তরে বলল, আমার অশান্ত মনটা আগে বই পড়তে পারতো না, তুমি এসেছো, তাকে শান্ত করেছো, এখন সে বই পড়তে পারে। একরাশ লজ্জারা এসে ক্রাশ করলো অরাকে। প্রসঙ্গটা পাল্টানোর জন্য সে দ্রুত বলল, নিশ্চয়ই ব্রেকফাস্ট করেনি এখনো? না। চলো না একসাথে ব্রেকফাস্ট করব। কথা এখনো ঘুমাচ্ছে। বাবার কাছে আসার পর থেকে সে মুক্ত জীবনযাপন করছে, যে জীবনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে হয় না, সন্ধ্যার পর টিচারের সঙ্গে পড়তে বসতে হয় না। তবে এভাবে তো আর চলতে দেওয়া যায় না। ব্রেকফাস্ট করতে করতে তাদের মধ্যে আলোচনা হলো কথার নতুন স্কুল নিয়ে। গাজীপুরে থাকতে একটা কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়তো, সে এবার কেজিতে উঠবে। ওরা চাইছে এমন একটা স্কুলে পড়ুক যেখানে আপাতত পড়াশোনার বেশি চাপ নেই। এই বয়সে বাচ্চাদের কাঁধে বইয়ের বোঝা তুলে দিলে তারা জীবনটাকে উপভোগ করতে শিখবে কি করে। ওদিকে আশাদ চাই কথার নতুন স্কুলটা যেন হোক বাংলা মিডিয়াম। আজকালকার বাবা মায়েদের বাচ্চাকে ইংলিশে মিডিয়ামে পড়ানোর প্রতি ঝোঁক বেশি। ভাবটা এমন যেন ইংলিশ মিডিয়ামে না পড়লে তাদের সন্তানের জীবনটাই বৃথা হয়ে যাবে। অথচ তারা এটা বোঝে না জীবনের সফলতার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন নেই। যোগ্য ব্যক্তি একদিন সফলতার স্বাদ ঠিকই পাবে। ব্রেকফাস্ট সেরে ওরা গোসলে চলে গেল। আশাদের ঘরের সঙ্গে যে বাথরুম, তাতে বিশাল এক বাথটাব। এই বাথটাবে একবার নেমে পড়লে আর উঠতে ইচ্ছা হয় না। ওদিকে আশাদ ঘরের সোফায় ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অনেক ফাঁকি ঝুঁকি হয়েছে, সুপারস্টারকে এবার তো কাজে ফিরতে হবে। ঝাঁকঝাঁক ভক্তরা অপেক্ষা করে আছে তার জন্যে। কয়েকটা জরুরি ফোন সারল আশাদ। আজ দুপুরে তার মিটিং পরিচালক সাদাত করিমের সঙ্গে। ছেলেটার বয়স কম, কিন্তু আজকাল দুর্দান্ত সিনেমা বানাচ্ছে। তার বানানো প্রতিটা সিনেমায় বক্স অফিসে ব্যবসা সফল হচ্ছে। সিনেমা হিট করানোর জন্য হিট ডিরেক্টরের প্রয়োজন তার হয়। সিনেমায় হিট করার জন্য আরশাদ হক নামটাই যথেষ্ট। তবুও সাদাদের সঙ্গে আরশাদের কাজ করার আগ্রহ, কারণ ছেলেটা আসলেই গুণী। তার বানানো কয়েকটা সিনেমা আরশাদ দেখেছে। প্রত্যেকটা সিনেমাতেই সুন্দর একটা গল্প থাকে, আর থাকে সেই গল্পের গোছানো পরিবেশন। মিটিং শুরু হবে 3টার দিকে। পরিচালক তাকে গল্পটা শোনাবে, সঙ্গে প্রযোজকও থাকবে। গল্প পছন্দ হলে আজই হবে সিনেমার সাইনিং। এটাই হবে আপাতত অন্যের প্রযোজনায় আরশাদের অভিনীত শেষ সিনেমা। এরপর থেকে তার অভিনয় করা প্রতিটা সিনেমাই তৈরি হবে কে ফিল্মসের ব্যানারে। কাজের মধ্যে ডুবে থাকা আরশাদের চোখ দুটো এক মুহূর্তের জন্য পড়েছিল ড্রেসিং টেবিলের দিকে। চোখ দুটো সরিয়ে নিয়েছিল ঠিকই, কিন্তু চমকে উঠে আবারও সেদিকে তাকালো। সদ্য গোসল করে বেরিয়েছে ওরা। পরনে তার হালকা গোলাপি রঙের একটা শাড়ি। শাড়িতে কোনো প্রিন্ট নেই, পাড় নেই, কেবল এক রঙের শাড়িটা। শাড়ির সঙ্গে মিল রেখে ব্লাউজেও কোনো ডিজাইন নেই। তাকে দেখে মনে হচ্ছে সদ্য ফুটে ওঠা পদ্মফুল। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে তার লম্বা চুলগুলো মুছতে ব্যস্ত ওরা। ওদিকে দুটো চোখ যে তার দিকে আবদ্ধ হয়ে আছে তার কোনো হুঁশ রইল না। আশাদ সোফা থেকে উঠে দাঁড়ালো, একটু একটু করে এগিয়ে গেল ওরার দিকে। এ মেয়েটা নির্ঘাত জাদু করেছে তার উপরে। আশাদ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে আয়নায় ভেসে ওঠা অরার প্রতিচ্ছবির দিকে। হুট করে আশাদ এসে পেছন থেকে জড়িয়ে ধরল অরাকে। চোখ দুটো বুজে মুখ ডুবিয়ে দিল অরার চুলে। আশাদের এমন কান দিয়ে রীতিমতো হকচকিয়ে গেল। আয়নার দুজনকে এভাবে দেখে লজ্জায় মাটিতে সঙ্গে মিশে যাচ্ছে ওরা। আশাদ যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে তার মাঝে, ওরাও ঠিক তাই। আশাদ আচমকা হ্যাচকা টান দিয়ে ওরাকে নিজের দিকে ঘোরালো। টাল সামলাতে না পেরে ওরা আছড়ে পড়ল আশাদের বুকে। ওরা সরে যেতে চাইলেও সেই সুযোগ তাকে দিচ্ছে না আশাদ। একবার তার চোখের দিকে তাকিয়ে চোখ দুটো সরিয়ে নিল ওরা। ওই চোখ দুটো একরাশ দুষ্টুমি খেলা করে বেড়াচ্ছে। আশাদ তার ডান হাতটা রাখলো ওরার উন্মুক্ত কোমরে। তড়িৎ গতিতে অচেনা এক শিহরণ খেলে গেল ওরার সমস্ত কায়া জুড়ে। প্রচন্ড গতিতে কেঁপে উঠল ওরা। আশাদ এমনিতেও ওরার এই রূপ দেখে পাগল হয়ে গিয়েছিল। এখন আবার এমন কেঁপে ওঠা দেখে নিজেকে সামলাতে পারল না। তার বাম হাতটা এবার রাখলো ওরার গালের উপর। লজ্জায় চোখ দুটো বুজে আছে মেয়েটা। ইস, লজ্জা পেলে যেন তার সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। আশাদের চোখ দুটো এবার স্থির হয়ে আছে ওরার ঠোঁট দুটোর দিকে। একটু একটু করে সেদিকে এগিয়ে যাচ্ছে। সেদিনও তো এই একই কাজ করতে যাচ্ছিল আশাদ। মাঝখান থেকে ফোনটা বেজে উঠে বাদ সাধলো। তবে আজ তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর কোনো বাধাই আর মানবে না সে। আরশাদের ঠোঁট স্পর্শ করলো অরার ঠোঁটকে। উত্তেজনায় অরা নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরল আরশাদকে। দুজনা ঠিক এভাবেই কতক্ষণ রইল তার হিসাব নেই কারো কাছে। দুজনারই হয়তো কেবল মনে হচ্ছে ঠিক এভাবে একে অপরের স্পর্শের মাঝে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারলে মন্দ হয় না। অনেকটা সময় পর অরার ঠোঁট দুটো ছেড়ে তার কপালে কপাল ঠেকালো আরশাদ। তার উত্তপ্ত এক একটা নিঃশ্বাস আছড়ে পড়ছে অরার মুখের উপর, আর এলোমেলো করে দিচ্ছে মেয়েটার সমস্ত চেতনাকে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো ওরা। আরশাদের নেশাভরা চোখ দুটো এখনো তার দিকে স্থির হয়ে আছে। লজ্জায় ওরা আবারও চোখ বুজে ফেললো। আরশাদ মুচকে হাসি হেসে ওরার কানের কাছে ঠোঁট দুটো নিয়ে ফিসফিস করে বলল, এই লজ্জাবতী, অনেক লজ্জা পেয়েছো, এবার তাকাও আমার দিকে। ওরা লজ্জারাঙা চোখ দুটো মেলে তাকালো আরশাদের দিকে। আরশাদ তার নেশালো কণ্ঠে বলল, আজ রাতে আপনাকে আবারও আমার জন্য সাজতে হবে। ওরা অস্পষ্ট গলায় বলল। তার মানে আজও আমার জন্য কোনো সারপ্রাইজ আছে?
আরশাদ দুষ্টুমি মাখা কণ্ঠে বলল। কেন সারপ্রাইজের লোভ না দেখালে সাজবে না? অরা বিব্রত গলায় বলল। আমি কি সেই কথা বলেছি? আরশাদ অরার চোখের দিকে তাকিয়ে বলল। চিন্তা করো না, তুমি কষ্ট করে সাজবে আর আমি তোমাকে কোনো সারপ্রাইজ দেব না, তা তো হতে পারে না। অরা হাসি মুখে বলল। তাহলে কিভাবে সাজবো বলে দিন। নিশ্চয়ই শাড়ি পরতে বলবেন। কি রঙের শাড়ি পরবো? আরশাদ অরাকে ছেড়ে বলল। দাঁড়াও। আরশাদ এগিয়ে গেল তার সাদা আলমারিটার দিকে। আলমারির দরজাগুলো খুলতেই চোখে পড়ল পুরোটা আরশাদের জামা কাপড়ে ভরে আছে। আরশাদ বিরক্ত গলায় বলল। তোমার জিনিসপত্র এখানে এনে রাখুনি কেন? অরা থমথমে গলায় বলল। কেউ জায়গা করে দিলে রাখতে পারতাম। আরশাদের মনে হলো আসলেই তো, সে জায়গা না করে দিলে ওরা কি করে নিজের জামা কাপড় রাখবে। আরশাদ বলল। আচ্ছা, আজ স্টাফদের বলবো জায়গা খালি করে রাখতে। এখন চলো গিয়ে তোমার শাড়ি পছন্দ করি। ওরা আগে যে ঘরটায় থাকতো সেই ঘরের আলমারিতে তার সব জামা কাপড় গুছিয়ে রাখা আছে। স্যুট, শার্ট, জিন্স, সালোয়ার কামিজ, শাড়ি সবকিছু আলাদা আলাদা করে সাজিয়ে রাখা। আরশাদ এমনভাবে তার শাড়িগুলোকে পর্যবেক্ষণ করছে যেন এর থেকে গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে আর একটাও নেই। ওরা বিছানায় পা তুলে বসে তার কাণ্ড দেখছে আর মিটিমিটি হাসছে। আরশাদ ভ্রু কুঁচকে বলল। তোমার কাছে আর শাড়ি নেই? না, আমি তো শাড়ি খুব একটা পরি না, মাঝে মধ্যে পরি। স্যুটার শার্টের বিশাল কালেকশন। আপনার ম্যানেজার যখন ছিলাম তখন তো ওগুলোই পরতে হতো। আজ পরবো নাকি স্যুটার শার্ট? আরশাদ কৃত্রিম রাগ নিয়ে বলল। তোমাকে তুলে আসার মর্ম। ওরা খিলখিল করে হেসে উঠল। আচার খাওয়ার কথা শুনে কেউ এভাবে হাসতে পারে জানা ছিল না। আরশাদ যেন বুকে ছোটখাটো একটা ধাক্কা খেল। মুহূর্তেই অবশ্য নিজেকে সামলে নিয়ে বলল। এইভাবে হাসবেন না তো ওরা? ওরা হাসিটা ধরে রেখেই বলল। কেন, হাসলে সমস্যা কি? আরশাদ ঘোরলাকা কণ্ঠে বলল। আমি পাগল যাই। নিমিষেই ওরার ঠোঁট থেকে হাসি উড়ে গিয়ে জায়গা করে নিল একরাশ লজ্জা। আরশাদ ওরাকে সহজ করতে বলল। তোমার শাড়ি কালেকশন আরো বাড়াতে হবে ওরা। আমার বউয়ের এত কম শাড়ি, এটা মেনে নেওয়া যায় না। ওরার হৃদস্পন্দন এক লাফে বহুগুণ বেড়ে গেল। আরশাদ তাকে নিজের বউ বলে সম্বোধন করলো। এত সুন্দর করে সে কি এর আগেও তাকে বউ ডেকেছে? কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল ওরা। আরশাদ এসে বসলো তার পাশে। পকেট থেকে মোবাইলটা বের করে কন্ট্যাক্ট লিস্টে কার যেন নাম্বার খুঁজতে ব্যস্ত হয়ে গেল। ওরা জিজ্ঞাসু ভঙ্গিতে বলল। কাকে ফোন করছেন? রাসনাকে। রাসনা জনপ্রিয় একজন ডিজাইনার। ঢাকায় তার বিলাসবহুল একটা স্টোর আছে আর মূলত সেলিব্রিটিরাই তার স্টোর থেকে কেনাকাটা করে। রাসনা ফোন রিসিভ করতেই আরশাদ নির্দেশের ভঙ্গিমায় বলল। রসনা, আধা ঘন্টার মধ্যে তোমার স্টোরের বেস্ট শাড়িগুলো নিয়ে আমার বাসায় চলে এসো। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল আরশাদের দিকে। কবে শেষ হবে এই মানুষটা পাগলামো? ওরার খুব একটা শাড়ি নেই। তাই বলে এক্ষুনি ডিজাইনারকে ডেকে আনতে হবে? আরশাদের পাগলামিতে ওরা আরো একবার বিস্মিত হলো রাসনা বাড়িতে আসার পর। সে এক এক করে নিজের ডিজাইন করা শাড়িগুলো প্যাকেট থেকে বের করে সোফার উপরে রাখলো। কমপক্ষে 30টা শাড়ি সে এনেছে সঙ্গে করে। আরশাদ শাড়িগুলোর দিকে একবার চোখ বুলিয়ে বলল। হ্যাঁ ঠিক আছে, সবগুলো আমরা নিচ্ছি। ওরা আটকে উঠে আরশাদের কানের কাছে ফিসফিস করে বলল। এতগুলো শাড়ি দিয়ে কি করব আমি? আরশাদ কিছু বলল না, কেবল তার বিখ্যাত অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ওরার দিকে। ওই দৃষ্টিতেই তাকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওরার নতুন শাড়িগুলোর মধ্যে থেকে আরশাদ হলুদ রঙের একটা জামদানি পছন্দ করলো। শাড়িটা ওরার হাতে ধরিয়ে দিয়ে বলল। এটাই পরবে আজ, আর সাজগোজ নিজের পছন্দ মতো করো। শাড়ি বাছাবাছি পর্ব শেষে আরশাদ ডেকে তুলল কথাকে। মেয়েটাকে কেউ না ডাকলে তার ঘুম ভাঙেই না। আরশাদ কয়েকবার ডাকতেই কথা তার কোলে উঠে বসলো। বোঝাই যাচ্ছে মেয়েটা এখনো ঘুমে আচ্ছন্ন। আরশাদের পর যত্ন নিয়ে কথাকে ব্রাশ করিয়ে দিল। এলোমেলো চুলগুলো আছড়ে আবার নতুন করে বেঁধে দিল। নিজ হাতে ব্রেকফাস্ট খাইয়ে দিল। যদিও কথাকে ব্রেকফাস্ট খাওয়াতে তার সঙ্গে কিছুটা যুদ্ধ করতে হলো। রোজ রোজ সকালবেলা কথার ডিম খেতে ভালো লাগে না। আরশাদ নানা ছুতোই তাকে ডিম খাওয়ানোর চেষ্টা করছে। ওরা প্রাণ ভরে দেখছে বাবা মেয়ের খুনসুটিময় সকালটা। কথাকে নিজের কাছে আনার পর থেকে আরশাদের যেন তার প্রতি যত্ন একটু বেশি বেড়ে গেছে। সে কোনোভাবে চায় না কথা মায়ের অভাবটা টের পাক। দুপুরে লাঞ্চের ঠিক পরপর আরশাদ বেরিয়ে গেল। যাওয়ার আগে কথাকে আদুরে গলায় বলে গেল। বাবা, লক্ষ্মী মেয়ে থাকবে কিন্তু। কথা ভ্রু কুচকে বলল। কিন্তু আমি তো লক্ষ্মী। আরশাদ হাসি মুখে বলল। সেটা তো জানিস না। আর শোনো, ওরাকে ডিস্টার্ব করবে না কিন্তু। কথা কিছু বলতে যাবে তার আগেই ওরা বাদশে দিয়ে বলল। কি যে বলেন না আপনি, কথা আবার কখনো আমায় ডিস্টার্ব করতে পারে নাকি? আরশাদ ওরার গালে হাত রেখে বলল। কথার খেয়াল রেখো, আর প্লিজ বাইরে যেতে হলে আমাকে নিয়ে যেও। ওরা আশ্বাস দিয়ে বলল। আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতেই থাকবো।
ওই ঘটনার পর থেকে অরার সিকিউরিটি নিয়ে বাড়তি সতর্ক হয়ে গেছে আরশাদ। নওশীন ছাড়াও এই পৃথিবীতে আরো অনেক মানুষ থাকতে পারে যারা আরশাদের ক্ষতি করতে চায়, আর আরশাদের ক্ষতি করার অন্যতম একটা উপায় হলো তার স্ত্রীকে কষ্ট দেওয়া। আরশাদ তাই এই বাড়ির সিকিউরিটির দায়িত্বে থাকা গার্ডদের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে অরার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে একজন বলশালী বডিগার্ড। অরা যখন বাইরে যাবে তখন তার কাজ হবে ছায়ার মতো তাকে অনুসরণ করা। আরশাদ চলে যাওয়ার পর অরার বাকি দিনটা কাটলো কথাকে নিয়ে। পুরোটা বিকেল জুড়ে অরা কথাকে বই পড়ে শোনালো। কথা ঠিক আরশাদের বই পড়ার শখটা পেয়েছে। ডিজনির রূপকথার গল্পের তার নিজস্ব ছোটখাটো একটা কালেকশন আছে। কথার বইগুলো নিয়ে অরা আরশাদের লাইব্রেরিতে রাখলো। তার বেশিরভাগ বইগুলোই পাতলা পাতলা, তাই বেশি জায়গা নেয়নি। বই পড়া শেষে অরাকে দায়িত্ব দেওয়া হলো কথার এক গাদা পুতুলের সবগুলো চুল বেঁধে দেওয়া। ওরাও আগ্রহ নিয়ে চুল বাঁধছে। চুল বাঁধা শেষে কথা পুতুলদের জামা বদলে দিচ্ছে। আজকালকার বাচ্চারা পুতুল নিয়ে বেশিক্ষণ খেলতে পারে না। একটা নির্দিষ্ট সময়ে তাদের মোবাইল ফোন অথবা টিভি চাই। কথাও ব্যস্ত হয়ে গেল মোবাইলে গেম খেলতে। ওরা কি করবে ভেবে না পেয়ে নিজেও মোবাইলটা নিয়ে বসলো। ফেসবুকে ঢুকতেই সবার আগে চোখে পড়ল আরশাদের নতুন পোস্ট। সাদাত করিমের গল্প তার পছন্দ হয়েছে। সিনেমাটার সঙ্গে সে চুক্তিবদ্ধ হয়ে গেছে। নতুন সিনেমার নাম বর্ষা। আরশাদ কন্ট্যাক্ট পেপারে সই করছে এমন একটা ছবি সে পোস্ট করেছে। ওরা তার পোস্টটা শেয়ার দিয়ে ক্যাপশনে লিখল, কংগ্রাচুলেশন সুপারস্টার। সাইনিং পর্ব শেষেও আরও কিছু আনুষ্ঠানিকতা থাকে। দীর্ঘদিন আরশাদের ম্যানেজার থাকার সুবাদে এটা অরার অজানা নয়। কিছুটা সময় নিয়ে সাজতে বসে গেল। কথাকে অবশ্য চোখের আড়াল করেনি। কথা তাদের ঘরের বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখছে। ডিজাইনারদের শাড়ির এই এক সুবিধা, শাড়ির সঙ্গে ব্লাউজও থাকে। সাইজটা নিজে থেকে কম বেশি করা যায়। ব্লাউজ বানাতে আলাদা করে ঝামেলা করতে হয় না। শাড়ি পরা শেষে অরা কথাকে উদ্দেশ্য করে বলল, আমার কেমন লাগছে কথা? কথা মুগ্ধ গলায় বলল, তোমাকে একদম বেলার মতন লাগছে। বেলাকে? কথা অবাক গলায় বলল, তুমি বেলাকে চেনো না? বিউটি অ্যান্ড দ্য বিস্টের প্রিন্সেস। এরকম হলুদ ড্রেস পরে সব সময়। ও আচ্ছা, এবার চিনেছি। অরা ড্রেসিং টেবিলের সামনে সাজতে বসে গেল। খুব বেশি একটা সাজলো না অবশ্য। চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিল না ওরা। তার ঠোঁটের রং এমনিতেই গোলাপি, সেজন্য খুব একটা কৃত্রিম রং ব্যবহার করে না। কানে বড় একটা রূপার দুল পরল ওরা। গলায়ও সুন্দর একটা রূপার হার পরল। আচমকা আরশাদের ফোন এলো। ওরা ফোন রিসিভ করে কিছু বলতে যাবে, তার আগেই আরশাদ হড়বড় করে বলল, শোনো ওরা, তুমি কথাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিও। নিজে খাবে না কিন্তু। আর কথাকে ঘুম পাড়িয়ে ওর ঘরেই বসে থাকবে, বাইরে বের হবে না। ওরা সন্দেহজড়িত কণ্ঠে বলল, আপনি কি করতে যাচ্ছেন বলুন তো? সেটা না হয় নিজে দেখলে। কথাকে ঘুম পাড়িয়ে আধা শোয়া হয়ে রইল ওরা। এই কোন যন্ত্রণায় পড়া গেল? একই ঘরে বসে থাকতে হবে, ঘরের বাইরে যাওয়া যাবে না। আর সাথে পাগলামোর সত্যিই কোনো অন্ত নেই। তবে তার এই ছোট ছোট পাগলামি মুগ্ধতা ছড়ায় অরার মাঝে। অপেক্ষা করতে করতে অরার চোখ দুটো কখন যে লেগে এসেছে সে নিজেও জানে না। ঘুম ভাঙলো রিংটোনের আওয়াজে। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠেছে কাঙ্ক্ষিত মানুষটারই নাম। অরা ফোন রিসিভ করতে আরশাদকে কোনো কথার বলার সুযোগ না দিয়ে বলল, কোথায় আপনি? আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আরশাদ অপর প্রান্ত থেকে হালকা গলায় বলল, কথা ঘুমিয়েছে? হুম। তাহলে সোজা সাথে চলে এসো। অন্য কোনো রুমে যাবে না কিন্তু, বিশেষ করে আমার রুমে। আসছি। কথার ঘর থেকে বের হওয়ার আগে ওরা বাথরুমের আয়নায় একবার গিয়ে নিজেকে দেখে এলো। আজ তাকে কেমন লাগছে? আরশাদ তাকে এই রূপে পছন্দ করবে তো? সিঁড়ির কাছে পৌঁছে চমকে গেল ওরা। সিঁড়ি জুড়ে লাল গোলাপের পাপড়ির ছড়াছড়ি। মনে হচ্ছে কেউ যেন লাল কার্পেট বিছিয়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। ওরা স্যান্ডেল খুলে খালি পায়ে সিঁড়ির উপর পা রাখলো। প্রত্যেকটা সিঁড়ির দুপাশে মোমবাতি। গোলাপের সৌরভের সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন বেলি ফুলের ঘ্রাণ ভেসে আসছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ওরা বুঝতে পারলো বেলি ফুলের ঘ্রাণটা আসছে মোমবাতি থেকে। এগুলো তাহলে সুগন্ধিযুক্ত মোমবাতি। মুচকি এসে ওরা এগিয়ে গেল ছাদের দিকে। ছাদে পা রাখতেই অরার বিস্ময়ের সকল সীমানা ছাড়িয়ে গেল। পুরোটা ছাদ জুড়ে বিভিন্ন সাইজের অসংখ্য মোমবাতি। কতগুলো মোম আছে এখানে? কয়েকশো তো হবেই। গোলাপের পাপড়ির কোমলতা এখনো পায়ের নিচে টের পাচ্ছে ওরা। মেঝের দিকে চোখ পড়তেই আরেকবার বিস্মিত না হয়ে পারল না সে। এত বিশাল ছাদের পুরোটা জুড়ে লাল গোলাপের পাপড়ি আর সাদা রঙের বেলুন। লাল সাদার কম্বিনেশনটা সত্যিই মনোমুগ্ধকর। ছাদের ঠিক মাঝখানটায় ছোট্ট একটা টেবিল। টেবিলের দুপাশে দুটো চেয়ার, আর উপরে মোমবাতি আর ফুলের ছড়াছড়ি। টেবিলের উপর বড় একটা ট্রে। সেই ট্রে আবার বিশাল সাইজের ঢাকনা দিয়ে ঢাকা। ওরা সেদিকে এগুতেই যাচ্ছিল, তার আগে কারো বাহুটোরে আটকা পড়ে গেল। আরশাদ আচমকা পেছন থেকে জড়িয়ে ধরেছে তাকে। ওরা ঝলমলে গলায় বলল, আপনি কি পাগল? আরশাদ ওরার কানে ঠোঁট নিয়ে শান্ত গলায় বলল, কিছুটা। কেন, তুমি জানো না? ওরা এবার আরশাদের দিকে ঘুরল।
খয়েরি রঙের পাঞ্জাবি, পরিপাটি চুল আর ঠোঁটে লেগে থাকা এক চিলতে হাসিতে তাকে আজ অনন্য সুন্দর লাগছে। হাজার হাজার মেয়েরা শুধুই এই মানুষটার প্রেমে হাবুডুবু খায় না। অরার ভাবতেই অবাক লাগে মানুষটা নাকি তার একান্ত ব্যক্তিগত। অরার দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে গেছে আরশাদ, কোনো এক প্রবল ঘোরের মাঝে। সে ঘোর কাটিয়ে ওঠা তার পক্ষে অসম্ভব ব্যাপার। আরশাদ ঘোরগ্রস্ত কণ্ঠে বলল, এত সুন্দর কেন তুমি? কেউ কি করে তোমাকে ভালো না বেশি থাকতে পারে? লজ্জায় ওরা চোখ দুটো বুজে মাথা রাখলো আরশাদের বুকে। সে যে এতটা লজ্জা পেতে পারে আগে কখনো বোঝেনি। আরশাদের এমন কর্মকাণ্ড তার মধ্যকার লজ্জা দিন দিন যেন বাড়িয়ে দিচ্ছে। আরশাদ সুযোগ হাতছাড়া করলো না। তৎক্ষণাৎ অরাকে জড়িয়ে ধরে তার ঘাড়ে একটা চুমু খেয়ে নিল। তড়িৎ গতিতে কেঁপে উঠল অরা। আরশাদ যদি এমনই হুটহাট চুমু খেতে শুরু করে তাহলে তাকে আর এই পৃথিবীতে থাকতে হবে না, অন্য কোনো গ্রহে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করতে হবে। কিছুটা সময় ঠিক এইভাবে থেকেই আরশাদ আলতো হাতে তার বুক থেকে অরার মুখটা তুলে ধরে বলল, কেমন সাজিয়েছি বলো তো? অরা বিস্মিত গলায় বলল। এত সব আপনি একা করেছেন? আরশাদ অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, হুম, তোমার সারপ্রাইজ আমি ছাড়া আর কে প্রিপেয়ার করবে? শুধু শুধু এত কষ্ট কেন করতে গেলেন? আজকে কোনো স্পেশাল ডে? আরশাদ অরার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল,